যে প্রক্রিয়ায় একটি থেকে দুইটা অথবা চারটা কোষ উৎপন্ন হয় এটাকে বলা হয় কোষ বিভাজন। একটা থেকে দুইটা হবে, আইদার চারটা হবে, এটাকে কি বলবো আমরা? কোষ বিভাজন বলবো। ওয়াটার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার ট্রাইচুরাস ম্যাকুলোসা কোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোষ বিভাজন কত প্রকার ভাইয়া? তিন প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। এর ভিতর থেকে অ্যামাইটোসিসটা ঘটে সাধারণত প্রোক্যারিওটসে। প্রোক্যারিওটস মানে কি? প্রাককেন্দ্রিক কোষে। এটা হচ্ছে একটা সরল বিভাজন, এইগুলো মনে রাখতে হবে। সরল এবং ডাইরেক্ট, তাই না? একদম সরাসরি বা প্রত্যক্ষ সরল বিভাজন, যেটা নিম্ন শ্রেণীর জীবে ঘটে, যেমন প্রোক্যারিওটস মানে হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ। উদাহরণ কি? ব্যাকটেরিয়াতে সাধারণত ঘটতে পারে। এছাড়া উচ্চ শ্রেণীর কিছু জীব মানে হচ্ছে ইউক্যারিওটসেও ঘটতে পারে, যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে। ইউক্যারিওটস এর ভিতরে এগুলো ঘটে সাধারণত ইস্টে ঘটে আর অ্যামিবাতে ঘটে। এই লাইনগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মেডিকেল এবং ভার্সিটির জন্য, মেডিকেল, ডেন্টাল অ্যান্ড ভার্সিটির জন্য 100% ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোথায় কোথায় ঘটে, এবং ঠিক একটা সরল বিভাজন। মাইটোসিস ঘটে হচ্ছে তোমার দেহকোষে। মাইটোসিস কোথায় ঘটবে? দেহকোষে ঘটবে। মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে। এখন বলো তো ভাইয়া, মিওসিস কোথায় ঘটবে? আমরা তো ছোটবেলা থেকে, জন্মের পর থেকে কোষ বিভাজন পড়ে আসতেছি। হোয়ার মিওসিস অকার্স, মিওসিস কোথায় ঘটবে একটু দেখি তো। রিয়া ভুল উত্তর দিয়েছো, মাহফুজ ভুল উত্তর দিছো, আরিম ভুল উত্তর দিছো, সবাই ভুল উত্তর দিছো। এটার সঠিক উত্তর হবে জনন কোষ না, এটার সঠিক উত্তর হবে হচ্ছে জনন মাতৃকোষ। মায়োসিস বা মিওসিস ঘটবে হচ্ছে আমাদের জনন মাতৃকোষ, মানে জনন কোষ যেখান থেকে তৈরি হয় সেখান থেকে সেখানে মিওসিস ঘটে। জনন কোষ না, কিন্তু জনন কোষ কি? শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণুর কথা চিন্তা করো, ছেলেদের তো নর্মালি শুক্রাণু আছে, তাই না? তো যথেষ্ট শুক্রাণু আছে, ওইগুলো যদি আবার বিভাজিত হয় তাহলে ছেলেদের অবস্থা খারাপ হবে না? শুক্রাণু যখন খুব বেশি হয়ে যায় তখন তো ঝামেলা হতে পারে, তাই না? তাহলে ও যে পরিমাণ শুক্রাণু আমাদের আছে তাতেই আমাদের মাঝে মধ্যে একটা দুর্বিষহ অবস্থায় পড়তে হয়, তাই না? খুব একটা, মানে কি বলবো, মাঝে মধ্যে পড়তে হয়। তোমরা বুঝতে পারতেছো আমি কি বুঝাইতে চাইছি? সো বেশি হলে কি হইতো, আলটিমেটলি আমাদের কিন্তু তখন প্রবলেম হয়ে যেত। তো এটা দিয়ে মনে রাখবা যে জনন কোষে কখনো বিভাজিত হয় না। এটা তো ছিল একটু দুষ্টু প্রক্রিয়ার উদাহরণ, তাই না, বোঝানোর জন্য। এবার একটু খুব সুন্দর একটা ভালো উদাহরণে চলে আসি, সেটা হচ্ছে মেয়েদের থাকে ডিম্বাণু। মেয়েদের প্রতি মাসে একটা করে ডিম্বাণু হয়, এবং প্রতিবার কিন্তু সাধারণত যমজ বাচ্চা অথবা তিনটা চারটা বাচ্চা হওয়ার, ওগুলোতে আমরা যাবো না, ওগুলো হচ্ছে এক্সেপশন। আমরা নর্মালি যেটা হচ্ছে, নর্মালি কিন্তু মায়েরা যখন বাচ্চা প্রসব করে, যাতে প্রসবটা খুব ইজিয়ার হয়, খুব স্মুথলি হয়, মায়েরা যাতে কষ্ট কম পায়, এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা প্রতি মাসে একটা করে ডিম্বাণু সৃষ্টি করতেছে, সেকেন্ডারি ওসাইট সৃষ্টি করে আসলে। ওই ডিম্বাণুটা কি হয়, নিষেক হয়ে একটা বাচ্চা তৈরি করে, যাতে একটা বাচ্চা হলে বাচ্চার প্রসবটা ভালো হয়। এখন মনে করো, ডিম্বাণু যদি অসংখ্য ভাবে বিভাজিত হতো, জনন কোষ যদি বিভাজিত হতো, তাহলে কি একবারে 100টা বাচ্চা হইতো? তখন কিন্তু আমাদের আর মায়ের মুখ দেখতে হতো না, প্রসবের সময় মা তখন মারা যেতেন। এই জন্য এভরিথিং ইজ ওয়েল প্ল্যান্ড বাই আওয়ার ক্রিয়েচার দ্য গড, তাই না? তো তিনি কি করছে দেখেন তো, জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু হয়, কিন্তু শুক্রাণু বা ডিম্বাণুতে কোনো মিওসিস ঘটে না। এটা একদম লাস্ট সেল। ওকে।